এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ইস, আমার নাকটা যদি তোমার মতো সুন্দর হতো। জাবিন ওকে বলতো, তুই কি জানিস তোর নাকটা বোচা বলেই তোকে অসম্ভব কিউট দেখায়? মুখের গড়ন অনুযায়ী তোর নাক মানানসই। তবু শোভা মানত না। মিগলিত স্বরে বলতো, হুম, তোমার নাকটা আসলেই খুব পারফেক্ট, না বোচা না মোটা আর না খাড়া। জামিন তখন আত্মতুষ্টির ক্ষীণ হাসি দেখাতো। সেই নাককে অন্তত বুচা বলে। ও প্রতিবাদ করে বলল, একদমই না। বাবা বলে আমার বংশের সবচেয়ে সুন্দর নাকের নকশা আমি পেয়েছি। বরং তোদের নাক মোটা। দৃষ্টিও মোটা করে ফেলেছিস নাকি? নিশান্ত আসছিল সদর দরজার দিকে। জামিনের শেষ কথাটা কানে গেল তার। পাত্তা দিত না সে, কিন্তু তোদের শব্দটি দ্বারা বহু বচন করেছে জামিন, তাই ব্যঙ্গের স্বরে জবাবটি দিল সে। তোমার বয়ফ্রেন্ডের 2 নলা বন্দুকের মতো নাকের চেয়ে নিশ্চয়ই ভালো। জামিন থতমত খেয়ে গেল। 2 চোখে প্রবল বিব্রতের স্রোত নিয়ে একবার অনন্তের দিকে চাইল। শয়তানটা ওর অবস্থার পূর্ণ সুযোগ নিয়ে মুচকে মুচকে হাসছে। জামিনের আগে মনে রাখা উচিত ছিল এই তেদর ব্যক্তি খোঁচা মারতে উস্তাদ। 5-10 বছর পর হলেও কথার প্রসঙ্গে খোঁচাটা মেরে ছাড়বে। কিন্তু নিঃসন্ত তো আর জানে না তখনকার বর্ণনাগুলো ব্যঙ্গাত্মকভাবে তাকেই কেন্দ্র করে দেওয়া। যদি জানতো ভেতর থেকে আফের গলা পাওয়া যাচ্ছে। তোরা বাহিরে কি করছিস? ভেতরে আয়। আসছি আম্মু। বলে অনন্ত ভেতরের দিকে পা বাড়ালো। জামিনও পিছু নিতে গেল। হঠাৎই টান পড়লো আঁচলে। মেহজাবিন স্তম্ভিত হলো। পেছনে একমাত্র নিঃশান্ত দাঁড়িয়ে আছে। তার এতটাই চারিত্রিক অধপতন ঘটেছে যে একলা পেয়ে মেয়েদের আঁচল ধরে টান দেবে। আগে পিছিয়ে অনেকের কাছে শুনে আর্মি প্রফেশনের মানুষের চারিত্রিক সমস্যা থাকে। সেটাই কি সত্যি তাহলে? জামিন পিছু ফিরে যেই না তীব্র আক্রোশে কঠিন কিছু বলতে নেবে, অমনি দেখতে পেল পাশের বাড়ির পশমী সাদা কুকুরটা ওর উড়নার কোনা কামড়ে দাঁড়িয়ে আছে। রাগ ভুলে ভীত মানবী নিরাপদ আশ্রয়ের সন্ধানে এক লাফে নিঃশান্তের ছায়াতলে চলে গেল। কুকুরে তার ভীষণ ভয়। নিঃশান্তের বলিষ্ঠ উচ্চ দেহের পেছনে নিজের লতানো দেহটিকে আড়াল করে ও উড়না ধরে টানতে লাগলো। টফি ছাড়ে না, বরং আরও এগিয়ে আসে। জাবিন জড়সড় হয়ে আরও পিছিয়ে যায়। কে জানে এই কুকুরটা কেন শুধু ছুটে আসে ওকে দেখলে। সম্পূর্ণ ঘটনা অবলোকন করে এবার নিঃশান্তের ঠুটে ব্যঙ্গাত্মক হাসি উঁকে দিল। জাবিন তা দেখে কিঞ্চিত বিপর্যস্ত ক্ষিপ্ত স্বরে বলল, হাসছেন কেন? নিঃশান্ত আলগুছে চাইল পিঠ পিছিয়ে লুকিয়ে থাকা মানবীর ভয়ার্ত মুখপানে। তার ছেলের সঙ্গে বলল, হাসছি কারণ কোনো নারীর আঁচল ধরে টান দেওয়ার মতো অসভ্য আচরণ আমি করি না, আর কেউ করলে তাকে ছেড়েও দেই না। তবে কুকুর বিড়াল হলে আলাদা কথা। জাবিনের ক্ষণিকের মনোভাব নিঃশান্ত বুঝে ফেলায় চরম অস্বস্তিতে পতিত হলো তার মন। দৃষ্টি ঝুঁকে গেল নীরবে। ভয়ের র্যাশ ও দিনান্তের ক্ষয়ষ্ণু আলো জাবিনের তারুণ্য ঝলমল করা কোমল ত্বকে অপরূপ এক মেরুপ্রভা সৃষ্টি করেছে। দুজনের মাঝের সম্পর্ক যেমনই হোক, নারী রূপ চিনবে না বুঝবে না এতটা অবুধ নয় নিঃশান্তের চোখ। তবে সে সংযম ও সীমাবদ্ধতা জানে, মানেও। চোখ সরিয়ে টফির সামনে ঝুঁকে বসলো। টফির মুখ থেকে উড়না ছাড়িয়ে দিয়ে মাথা চুলকে দিতে দিতে বলল, তোমাকে বোধহয় পছন্দ করেছে, ফ্রেন্ডশিপ করতে চাই, কিংবা তুমি ওকে ভয় পাও সেটা বুঝতে পেরেই মজা নিচ্ছে। টফি খুবই ইন্টেলিজেন্ট বয়। টফি জিভ বের করে ল্যাজ নাড়ায়। জাবিন দায়ে পড়া হাসি হেসে চলে যেতে চায়। তা দেখে টফি চিকন সুরে ডেকে উঠে পথ রোধ করে। নিঃশান্ত বলল, ও তোমার সঙ্গ চাইছে, কাম ফ্রেন্ডশিপ করো। কিভাবে ফ্রেন্ডশিপ করে? জাবিন নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে জিজ্ঞেস করে। নিঃশান্ত হাত বাড়িয়ে দিতেই তার মেলে ধরা তালুতে সামনের ডান পা তুলে দিল টফি। বুঝলো কুকুরটাকে ভালোভাবে ট্রেন করা হয়েছে। জাবিনকে বলল, এটা হ্যান্ডশেক, ওর সঙ্গে হাত মেলাও, ঘাড় চুলকে দাও, সেটাই ওর কাছে আদরের সম্ভাষণ। জাবিন ভয়ে ভয়ে এগিয়ে এলো। নিঃশান্তের প্রতি কুকুরটার বাধ্যতা দেখে যেমন একটু আগ্রহ হচ্ছে, তেমনি
চেরায় অত ভয়টাও তাড়াতে পারছে না। নিশান্তের পাশে নিচু হয়ে বসে ইতস্তত করলো হাত বাড়াতে। ওকে অবাক করে দিয়ে টফি নিজেই আগে পা উঁচিয়ে ধরলো, অর্থাৎ সে আসলেই বন্ধুত্ব করতে চাইছে। জাবিন হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে, এরপর মাথায় হাত রাখে। টফি পুলকিত হয়, আদর পেয়ে গা ঘেঁষে বসে পড়ে জাবিনের পাশে, গলাটা আরেকটু উঁচিয়ে দিয়ে যেন নির্দেশ করে গলা চুলকে দিতে। জাবিনের ভয়টা ধীরে ধীরে কেটে যেতে লাগলো। টফির কাণ্ডে ওর ঠোঁটে খেলে গেল মিঠে হাসি। শুভার মনে হচ্ছে ও নরম ঘাসের উপর পা মেলে হাঁটছে, কিন্তু স্থানটা কোথায় চিনতে পারছে না। অথচ অচেনা এই স্থানে সে স্বাচ্ছন্দ্যে হাঁটছে। পায়ের উপর দেহের কোনো ভার পড়ছে না, যেন দেহটি আর নেই। অথচ প্রত্যেকটা ইন্দ্রিয়ের অনুভূতি সে টের পাচ্ছে। এতটা স্থির শীতল শান্ত ভাব তার মাঝে কোনো কালেই ছিল না। আজ এলো কেমন করে? শুভা হাঁটতে হাঁটতে খাদের কিনারায় চলে এলো। বুঝলো ও পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। একটু দূরেই কলকল ধ্বনি তুলে বয়ে চলেছে একটি স্বচ্ছ ঝর্ণা ধারা হতে সৃষ্ট নদী। হঠাৎ কে যেন ওকে জলে ধাক্কা দিয়ে ফেলে দিল। পানিতে ভিজে জুবুথুবু হয়ে জ্ঞান ফিরল শুভার। পিটপিট করে চোখ মিলতেই মনে হলো ভারী কিছু এঁটে আছে মাথার উপর। ঠাহর করার চেষ্টা করে নিজের অবস্থান, একটা বাহু তাকে আগলে ধরে রেখেছে। স্পর্শটা চেনা, নাকে পরিচিত পারফিউমের ঘ্রাণ ধাক্কা দেয়। শুভা আবারও পিটপিট করে চোখ মেলে, ঠিক ধরেছে। দিলশান তাকে আগলে রেখেছে নিজের বাহুতে। কিন্তু কি হয়েছিল ওর? জ্ঞান হারিয়েছিল? যতদূর মনে পড়ে ভ্যাটেরিনারি হাসপাতালে একটা কোমর ভাঙ্গা বিড়ালের চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে সেখান থেকে বেরিয়ে ফাঁকা ঝঞ্ঝাটহীন রাস্তায় স্কুটি ছোটাচ্ছিল। মাথায় চেপেছিল সন্ধ্যার আগে বাড়ি ফেরার তারা। ভাইয়াকে কথা দিয়েছে, রাখতে না পারলে ভাইয়া আর বিশ্বাস করবে না। তখনই ফাঁকা রাস্তায় রং সাইডে একটা বাইক ছুটে আসতে দেখা গেল। দুজন হেলমেট পরা আরোহী ছিল তাতে। উগ্রভাবে ছুটন্ত বাইকটা যখন শুভার স্কুটির নিকটবর্তী হয় তখনই প্রবল এক ঝাঁকুনি খায় ও। এরপর আর কিছু মনে নেই। দিলশান শুভার গালে চাপড় দিয়ে ডাকে, শোভা, আর ইউ অল রাইট? শুভা একদমই ঠিক নেই। বাহুতে হাঁটুতে কপালে যন্ত্রণা হচ্ছে, মাথাটা কি ভীষণ ভারী। তাতে ওর স্বভাবসুলভ ব্যক্তিত্ব ফিকে হলো না। হেসে হাত নাড়ার চেষ্টা করে বলল, হাই দিলশান। দিলশান ভাই। শুভা মাথা তোলার চেষ্টা করে। সে এখনো পথের উপরে পড়ে আছে, দেহের অর্ধেকটা মাটিতে, অর্ধেকটা দিলশানের বাহুতে। চারিদিকে সবে সন্ধ্যা ঘনিয়েছে, অর্থাৎ খুব একটা সময় যায়নি তার জ্ঞান হারানো ও ফেরার মাঝে। দিলশানের কথার প্রতিবাদে শুভা বাঁকা স্বরে বলল, ভাই, আপনি আমার কোন সম্পর্কের ভাই? আমার মা তোমার কি হয়? আন্টি? আন্টির ছেলে সম্পর্কে কি হয়? আপনি চাইলে অনেক কিছুই হতে পারে। শুভার ঠুটে একটা সরল তরল আদরে হাসি ফুটে। দিলশান থতমত খেয়ে গেল। এমন ধরিবাজ মেয়ে সে দুটো দেখেনি। নিষ্পাপ মুখ করে তাকে টিজ করছে। আহত বিধায় ওকে হাত থেকে নামিয়েও দিতে পারছে না। কঠিন স্বরে বলল, তুমি কি বলছো বুঝতে পারছো নাকি অ্যাক্সিডেন্টে মাথা গেছে? মাথা গেল তো বোধ হয় আপনাকেই আগে ভুলে যেতাম, কিংবা নিজের স্বভাব। দুটোর একটাও যেহেতু হয়নি, সুতরাং আমি ফাইন। তুমি কি ইনম্যাচিওর, অবুঝ? আপনার আমাকে কোন দিক দিয়ে অবুঝ মনে হয়? দিলশান হতাশ গলায় বলল, তুমি না, আসলে আমি অবুঝ ছিলাম। তোমার এই কিউট ফেসের আড়ালে যে ডেভিল বিহেভিয়ার লুকিয়ে আছে তা ধরতে সময় লেগে গেছে। তুমি আসলে একটা মিনি মনস্টার। শুভা অভূতপূর্ব আনন্দিত হলো, যেন এতদিনে নিজের ভালো একটা নাম পেল। ও ভুলে গেল নিজের অবস্থা ও পরিস্থিতি। উচ্ছ্বসিত স্বরে বলল, মিনি মনস্টার, সো কিউট। কিন্তু আপনি যে মনস্টার বলার আগে স্বীকার করে ফেললেন আমাকে দেখতে কিউট লাগে। দিলশান হতভম্ব চোখে চেয়ে থাকে, বলে, এমন পাজি মেয়ে আমি ইহজন্মে দুইটা দেখিনি। শুভা চোখ টিপে বলল, আর দেখবেনও না, আমাকেই দেখুন শুধু। तेरे सामने आ जाने से ये दिल मेरा धड़का है। ये गलती नहीं है तेरी, कसूर नजर का है। जिस बात का तुझको डर है वो करके दिखा दोबारा। সিটে হেলান দিয়ে গান গাইছে শুভা, যেন হাসপাতালে নয় পিকনিকে যাচ্ছে।
এদিকে ওর গান শুনে ড্রাইভিং সিটে বসে থাকা দিলশানের কান গরম হয়ে উঠেছে। দৃষ্টি পথে নিবদ্ধ রেখে নির্লিপ্ত থাকার চেষ্টা করছে, তবু ভারিক্ষী মুখশ্রীর বিব্রত ভাব লুকানো যাচ্ছে না। দৃষ্টির শেষাংশ যেখানে স্পষ্টতা লোপ পায়, সে চূড়া কোণ দিয়ে শুভা উপভোগ করছে লোকটির অস্বস্তি। ঠোঁটের মিটিমিটি হাসি জোরালোভাবে প্রকাশ পেতে উসখুস করছে। দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মাঝে নির্জনে একাকী এরূপ লিরিক্স অস্বস্তিরই বটে। তার উপর গানটা কোনো বন্ধু বা প্রেমিক যুগল নয়, একজন সিনিয়রের সামনে জুনিয়র গাইছে। দিলশান সহ্য করতে না পেরে বলেই বসলো, স্টপ ইট প্লিজ, দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। আমি তোমার বাড়িতে বেচার দেব। শুভা প্রবল ঝড়ের ঝাপটায় আসমান হতে ধরণীতে পদার্পণ করলো যেন। ঘাটাকে 7 ডিগ্রি ঘুরিয়ে দিলশানের মুখের দিকে চেয়ে বলল, I hate your mind. It's just a lyrics, man. অ্যান্ড ইউ ডো মিন? তোমার মাইন্ড খুব পবিত্র, নিজেকে চালাক ভাবা হচ্ছে। চালাক তো আমি এমনিতেই, নতুন করে আর কি ভাববো? যারা হুট করে বোকা থেকে চালাক হয় তারা ভাবতে পারে। মিনিমস্টার। বিরক্তিতে বিড়বিড় করে দিলশান। সন্ধ্যার একটু আগে চেম্বার ত্যাগ করে বাড়িতে ফিরছিল সে। ছুটির দিনে আধবেলা চেম্বার খোলা রাখে। শুভাও তার বাড়ি ফেরার রুট একটাই ছিল বলে দুর্ভাগ্যবশত মেয়েটির অ্যাক্সিডেন্ট দিলশান নিজের চোখে দেখেছে। ঠিক অ্যাক্সিডেন্ট বলা যায় না, ইচ্ছাকৃত অপর বাইক থেকে আক্রমণ করা হয়েছে। বেপরোয়া গতি থাকায় বাইক ও স্কুটিটা পলক সমান ক্ষণের মতোই নিকটে এসেছিল, আর পলক ফেলতেই শুভা ছিটকে পড়েছে রাস্তায়। সঙ্গে সঙ্গে দিলশান গাড়িতে ব্রেক কষিয়ে ওকে গিয়ে ধরে। সেন্সলেস হয়েছে বুঝতে পেরে গাড়ি থেকে পানির বোতল এনে ঝুপ করে পুরোটাই মুখের উপর ঢেলে দিয়েছিল। আচমকা পানির ধাক্কায় শুভা চৈতন্য লাভ করে। গায়ের জামা ভিজে গেছে ওর, ভিজেছে দিলশানের প্যান্টও। গায়ে আজ শুকনো হয়ে গেছে। কপালে হাতে পায়ে চোট পেয়েও দিব্যি ফাজলাম করে চলেছে মেয়েটি। হাসপাতালের সামনে নেমে শুরু হলো তার আরেক বাহানা, পায়ে ব্যথা তাই কুলে করে নিতে হবে। দিলশানের তখন মনে হলো অন্যের বিপদ সাহায্য করতে গিয়ে নিজের ঘাড়ে বিপদ এনে ফেলেছে। গম্ভীর মুখ করে বলল, পাবলিক প্লেসে তুমি এমন করতে পারো না শোভা। আড়ালে করতে পারি, তবে শুভা ইঙ্গিতপূর্ণ হাসে। দিলশান থতমত খেয়ে এদিক ওদিক চায়। হসপিটালে রোগীর ভিড়, সে একজন সম্মানিত ডাক্তার। কেউ সব শুনে বা দেখে ফেললে ইমেজ ডাউন হবে, এইটুকু মেয়ের জন্য তার সে করতেই পারে না। দিলশান এবার রেগেই বলল, তুমি বাড়াবাড়ি করছো। আমি তো করছি না, একজন অসুস্থ রোগী করছে। আপনি ডাক্তার হয়ে রোগীর সুবিধাটাই তো আগে দেখবেন নাকি? আমি সত্যিই হাঁটুর ব্যথায় নড়তে পারছি না। আমার ওজন বেশি না, বিশ্বাস করুন। আপনার বহন করতে একটু কষ্ট হবে না। দিলশান কিছুক্ষণ নীরবে চেয়ে থেকে চলে গেল। কিছুক্ষণ পর একটা হুইল চেয়ার সমেত হাজির হলো। ভ্রু নাচিয়ে বলল, আই থিঙ্ক এটাতে তুমি বেটার ফিল করবে, হাঁটতে হবে না। শুভা ক্রুদ্ধ চোখে চাইল। উপায়ন্তর না পেয়ে কুল ছেড়ে হুইল চেয়ারে গা এলিয়ে দিতে হলো। চেক আপ টেস্ট করে মেডিসিন নিয়ে ফিরতি পথ ধরতেই ওদের রাত 8টা বেজে গেল। শুভার ফোন ভেঙেছে, বাড়িতে কিছু জানানো হয়নি। তবে দিলশানি এক ফাঁকে মাকে কল করে জানিয়েছে দীপশিখায় খবরটা দিয়ে আসতে। মেয়ে নিরুদ্দেশ ভেবে তারা চিন্তিত হতে পারে। বাড়ির গলিতে গাড়ি ঢুকতেই শুভা লাজুক স্বরে বলল, মাঝরাতে যদি ক্ষতগুলোই খুব বেশি পেইন করে, আমি কি আপনাকে কল করতে পারি ডক্টর শান? ওষুধে সিডেটিভ আছে, খেলে ব্যথা করবে না। মেডিসিনের প্রভাব এক ঘুমে রাত পেরিয়ে যাবে। সকালে টেস্টের রিপোর্ট এনে আবার ডাক্তার দেখাতে যাবে। ধরুন সেন্সিটিভ কাজ করলো না, তখন? আমি চোখের ডাক্তার শোভা, তার চেয়ে তোমাকে আমি বন্ধুর নাম্বার দিচ্ছি। এরকম প্রবলেম হলে ওর সঙ্গে যোগাযোগ করবে। তো আমি কোথায় শরীরের হাড়গোড় জোড়া লাগাতে আপনাকে কল করতে চাইছি বললাম। অসুস্থ সময় ডাক্তারদের কণ্ঠ শুনলে আরাম লাগে, বুঝলেন? রাত্রির ব্যস্ত নগরীর পথের ধারে হরেক রঙের আলোর মেলা বসেছে। সেই সব রঙিন আলো ছিটকে পড়েছে দিলশানের চলন্ত গাড়ির উইন্ডশিল্ডে, যা কাজ ভ্যাদ করে ওদের অবয়বে আলিয়া তৈরি করেছে। দিলশান ঠোঁটের ভাঁজে হাসি লুকায়। মেয়েটির কাণ্ডে ওর মাঝে মাঝে যেমন ভীষণ রাগ হয়,
আবারও কিছু অহেতুক কথায় হাসিও পায়। দিলশান ওর আশা ভঙ্গ করে বলে, বুঝলাম না, এমন কোনো সায়েন্স আমি শুনিনি। আপনি কিসের চোখের ডাক্তার যে আমার চোখের ভাষায় বোঝেন না? আপনি আসলে একটা সানগ্লাস ডাক্তার। আমাকে দেখার বেলায় আপনার চোখের রঙিন সানগ্লাসের পর্দা থাকে। শুভার কণ্ঠে তীব্র অভিমানের উত্তাপ। পাশে বসে দিলশান কি তার আজ পাচ্ছে না? দিলশান জবাব দিল, আমি রুগী দেখি, গুন্ডা বদমাস দেখি না। হেয়ালি রেখে এবার সিরিয়াস কথা শোনো। এটা মোটেও অ্যাক্সিডেন্ট ছিল না, তোমার ওপর ইচ্ছাকৃত অ্যাটাক করা হয়েছে। কোথায় কোথায় দাদাগিরি করে বেড়াও যে শত্রু বানিয়ে ফেলেছো। শুভা ভাবুক হলো ক্ষণিকের জন্য, বলল, আপনারও অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে না, তাই না? আমারও হচ্ছে না। মনে না হওয়ার কারণ আমি নিজের চোখে ঘটনা দেখেছি। সে কি? আপনি মুখ দেখছেন কারো? সম্ভব হয়নি, হেলমেট পরা ছিল। নেম প্লেট? গাড়ি পার্ক করার আগেই তারা অদৃশ্য হয়ে যায়। শুভার আপাতত একজনের নামই মনে এলো, তবে মুখে বলল না। বাড়িতে জানলে ঝামেলা বাড়বে ভেবে ও দিলশানকে বলল, আরে এসব উগ্র বাইকারদের কাজ। দেখছে একটা মেয়ে স্কুটি দিয়ে রাজপথ কাঁপাচ্ছে, তাই সহ্য হয়নি। শোভা শত্রু বানায় না। ও আচ্ছা, তুমি যদি আমার সঙ্গে এমন বেপরোয়া অসভ্য আচরণ অব্যাহত রাখো তবে আমার শত্রু হয়ে যাবে, নিশ্চিত থাকো। শুভা ব্যান্ডেজ করা হাতটা বুকের বাপাশের পাজরে স্থাপন করে জবাব দিল, হায়, শত্রু এত কিউট হলে তো শত্রুটাও আদরের সাথে করতে হবে। শত্রু কি তা সহ্য হবে? শান্ত শীতল নীরবে প্রবাহিত জলধারার উপর নির্মিত লৌহ ব্রিজের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে নবদম্পতি। সাউন্ড রেলিংয়ে কোনো ঠেকিয়ে দেহের অর্ধভাগের ভারটুকু স্থাপন করেছে। দৃষ্টি আধারিয়া জলের বুকে মৃদু প্রবাহিত স্রোতের উপর টলটল করছে ভরা জ্যোৎস্নার উদ্ভাসিত চন্দ্র। তার ক্ষীণ রূপালী দুটি শাওনের মুখশ্রীতেও পড়েছে। মিষ্টি মুখখানিতে মৃদু হাসি লিপ্তে আছে, লিপ্তে আছে স্বামীর মুগ্ধ দৃষ্টি। জাওদের একটি হাত শাওনের চুল নিয়ে খুনসুটিতে মত্ত। মন ও বাতাসের সঙ্গে উঠছে শাওনের চুলের গন্ধ। সেই ঘ্রাণ জাওদের সম্পূর্ণ মনোযোগ ধরে রেখেছে। বুকের ভেতর বুদবুদ করে বাষ্প উঠছে। নিরিবিলি স্থানে চাঁদোয়া মায়াবীক্ষণে ব্রিজের প্রান্তে দাঁড়িয়ে ওদের মনে উষ্ণতা জেগেছে। কেউ কোনো কথা বলছে না, বলতে ইচ্ছেও করছে না। নিভৃতে নিমজ্জিত মন সঙ্গতি তৃপ্ত। জাওয়াদ আজ লং ড্রাইভে বেরিয়েছিল। শানকে নিয়ে হাইওয়ে ধরে ছুটেছে উদ্দেশ্যহীনভাবে। হেসেছে, গল্প করেছে, একে অপরের আরও কিছু আচরণ আবিষ্কার করেছে। রাত নামার পর নেমে এসেছে মনতা, কথা ফুরিয়েছে, জেগেছে হৃদয় আবেগ। মনে হচ্ছে এভাবেই অনন্তকাল বয়ে যাক, এভাবেই তারা ভরা আকাশের আলোক ছড়ানো যাত্রী ওদের জড়িয়ে রাখো। ঝিঝি পোকার ডাক শুনিয়ে যাক না বলা অনুভূতিগুলো। বাতাসে মেখে থাকুক প্রিয় মানুষের সুবাস। ওদের মাঝে এখনো গভীর কোনো সম্পর্ক তৈরি হয়নি। জাওয়াত সময় দিচ্ছে শাওনকে, প্রস্তুত করছে অদূর ভবিষ্যতের প্রণয়ের অনন্ত যাত্রায় পাড়ি দিতে। ছোট ছোট যত্ন আহ্লাদ আদরে দখল করছে স্ত্রীর অনুভূতি ক্ষম মনোভূমি। শাওনও নির্লিপ্ত নেই, সমানভাবে চেষ্টা করছে মন প্রাণ দিয়ে স্বামীকে নিজের মাঝে ধারণ করতে। দুজন দুজনকে খুব ভালো করে বুঝতে পারছে বলেই ওদের মাঝে একে অপরকে বুঝতে জটিল লাগছে না। কিন্তু এই মায়াবীক্ষণে হুট করে যেন এক বাষ্যমাল হাওয়া বয়ে গেল দুজনের মাঝে। জাওদের সান্নিধ্য ধীরে ধীরে গাঢ় হচ্ছিল, নিঃশ্বাসের উত্তাপ বাড়ছিল, হৃৎপিণ্ডের লাগামহীনতা টের পাচ্ছিল শাওন। অচেনা অস্পর্শী এক উন্মাদনা জেগে উঠছিল মনে। রেলিংয়ের সঙ্গে লেপ্টে দাঁড়িয়েছে সে, আটকা পড়েছে জাওদের বাহুতে, মুখানত, চোখে একরাশ লজ্জা আর আবির। দুটি নিঃশ্বাসের দূরত্ব যখন প্রায় মিলিয়ে আসে, শাওন চোখ বুজে মিনমিন করে বলল, এবার ফেরা উচিত, সবাই অপেক্ষা করছে। জাওয়াদ একটুও সরল না, গাঢ়তর স্বরে বলল, আর আমার অপেক্ষা, সে অপেক্ষা কখন ফুরাবে? শাওন দাঁতে ঠোঁটের কোণা চেপে ধরে, মুখ লোকানোর বৃথা চেষ্টা করে জবাব দেয়, তুমি চাইলেই। তোমাকেও চাইতে হবে, আমাকে নিশ্চয়তা দিতে হবে। তুমিও একই রোগে আক্রান্ত হয়েছ যা আমাকে ভোগাচ্ছে। তোমার নিঃশ্বাস প্রশ্বাসে দুই চোখে আমার জন্য ব্যাকুলতা দেখার অসীম অপেক্ষায় আছি আমি। অনুরোধ, অপেক্ষাটা খুব বেশি দীর্ঘ করো না।
জাওয়াত হৃদয়ে উথলে ওঠা প্রণয়ের ঢেউয়ে বাদ টেনে সরে গেল। পুনরায় হেসে চনমনে সুরে বলল, চলো ফিরে যাই, নতুন জামাইয়ের আপ্যায়ন মিস করা যাবে না। শাওনের মন খারাপ হয়ে গেল। ভাবলো হুট করে বাধা পড়ায় জাওয়াত মনক্ষুণ্ণ হলো কিনা। বাহু আঁকড়ে ধরে আটকালো ওকে। জাওয়াত ফিরে চাইল। এক পলক ওর চোখে চেয়েই মনের কথা অনুধাবন করে ফেলল। এগিয়ে এসে আলতো হাতে ওর মুখখানি ধরে একটা আবেগ ঘন নির্মলতম পবিত্রতম চুম্বন করলো কপালে। কানের কাছে মুখ নামিয়ে দুষ্টু স্বরে বলল, ভেবো না আমি সাধু সন্ন্যাসী নই, তোমাকে আমার চাই, একটু একটু করে নয়, শরীর ও মনে পূর্ণাঙ্গ রূপে চাই। শাওন ফুঁপিয়ে উঠল হঠাৎ, জোরে ধরলো জাওয়াদের পিঠ। আকস্মিক আক্রমণে জাওয়াত টলে গেলেও সামলে নিল, নিজেও আঁকড়ে ধরল শাওনকে। শাওন কাপা কান্না সুরে বলল, তুমি এত ভালোবাসো কেন? আমার যে ভয় করে যদি তোমার মতো করে ভালোবাসতে না পারি। তুমি ভালোবাসায় গা ডোবাও, সাঁতার শেখানোর দায়িত্ব আমার, মাই ডিয়ারেস্ট। দিন 2 পরের কথা। হাসি মজায় দীপশিখায় বেশ আমোদের সময় অতিবাহিত হয়েছে মেহজাবিনের। শাওন অনন্তের সঙ্গে ভার্সিটি গেছে, ফিরে সকলের সঙ্গে আড্ডাবাজি মুভি দেখায় ওদের সময়টা হই হই করে কেটেছে এক প্রকার। অসুস্থ শুভার হাত পায়ের চঞ্চলতা কমায়, মুখের বাচালতা বেড়েছে, তার সঙ্গেও ভালো সময় কাটছিল। এমনই সুখময় মুহূর্তে আচমকা একটি বিব্রতকর ঘটনা ঘটে গেল। পরন্ত বিকেলে একটা লম্বা বাধাই করা ছবি নিয়ে বাড়ি ফিরল নিঃশান্ত। তার বেশভূষা আজ ভীষণ রকমের আকর্ষণীয়। কালো ফর্মাল প্যান্টের সাথে সাদা শার্ট, আস্তিন কুনুই অবধি গুটিয়ে রাখা। কবজিতে রোলেক্সের নতুন মডেলের ঘড়িটা চকচক করছে। গা হতে ভুরভুর করে পারফিউমের ঘ্রাণ আসছে। দৃষ্টির প্রজ্জ্বলতা ক্ষুরধার ব্যক্তিত্বের ঝলক যেন রমণীদের দৃষ্টিকে ফালা ফালা করে দেয়। মেহজাবিন দেখে হুট করে চোখ ফেরাতে পারল না। উল্টে সুকুটি করে ভাবল, এমন মাঞ্জা মারার কারণ কি? একই প্রশ্ন দাদিরও ছিল। নিঃশান্ত অত্যন্ত ফুরফুরে মেজাজে আছে আজ। মেহজাবিনের দিকে এক পলক চেয়ে কেমন যেন একটা ব্যঙ্গের হাসি দিয়ে দাদিকে বলল, শিলা প্রপোজড মি দাদি। চাঁদনি বেগমের মুখ উজ্জ্বল হয়ে উঠল। নিঃশান্তের বাবার সঙ্গে এক সামরিক বাহিনীর প্রোগ্রামে গিয়ে পারিবারিক সূত্রে শিলার সঙ্গে পরিচয়। মেয়েটি এখন সামরিক নারী বৈমানিক হিসেবে নিযুক্ত। অসম্ভব পরিশ্রমী ও মেধাবী এই মেয়েটির চাঁদনি বেগমের বড় নাতির প্রতি একটা দুর্বলতা আছে। তিনি খুশি হলেন, বললেন, অবশেষে মনের কথা বলেছে মেয়েটা, আমিও তো আগেই জানতাম। তুই কি বললি? কিছু বলা হয়নি এখনো। বলা হয়নি মানে? তুই মেয়েদের মতো ঝুলিয়ে রেখেছিস কেন? শিলাকে তোর পছন্দ নয়? নিঃশান্ত দাদির কাছে বসে বলল, পছন্দ অবশ্যই, তবে আমি এখনো মনের দিক থেকে নিশ্চিত নই স্বাভাবিক পছন্দটাকে হৃদয়গতভাবে আশকারা দেওয়া উচিত কিনা। মিথ্যা বলিনি ওকে। শিলা বুঝতার বুঝেছে আমায়, আমরা সমঝোতা করে নেব। চাঁদনি বেগম নাখুশ হলেন। আজকালকার ছেলে মেয়েদের কত যে মনের সমস্যা। ওনার দৃষ্টি গেল নিঃশান্তের হাতের মোড়ানো ছবিটার দিকে। তিনি বললেন, এটা কি? নিঃশান্ত কোনো জবাব না দিয়ে খুলে দেখালো সেটা। মেহজাবিনের আত্মা কেঁপে উঠল সঙ্গে সঙ্গে। এই যে তারই করা পেন্টিং। তবে কি ওর ক্লায়েন্টই সেই শিলা? সেদিনের মিথ্যাটা ধরে ফেলার জন্যই কি নিঃশান্ত এমন কৌতুকের হাসি হাসছে ওকে দেখে? হায় আল্লাহ, ধরনী দ্বিধা হচ্ছে না কেন? যাবেন মুখ লুকাবে কই? প্রেমনগরের প্রণয় কুমার লেখাটা দেখে চাঁদনি বেগম বললেন, এটা নিশ্চয়ই সেরা দিয়েছে, একদম তোরই মতো। দেহা বৈরব, নামটাও কি মিষ্টি। মেয়েটা তো ভারী রোমান্টিক, আমার তো বেশ পছন্দ হয়েছে। এতটা বিগলিত ভাব শিলার মাঝে নেই দাদি। ও খুবই সিরিয়াস ও বাস্তববাদী মেয়ে, তুমি জানো। এইসব টিপিক্যাল প্রেমিকার মতো কথা ওর মাথা থেকে বের হয় না। দাদি দ্বিধান্বিত হন। তবে কি এটা শিলার দেওয়া নয়? অন্যদিকে লজ্জিত বিব্রত মেহজাবিন এবার অপমানিত বোধ করলো। তাকে ইঙ্গিতে টিপিক্যাল বলা হচ্ছে। ছবির মানুষটা এ লোক জানলে ও নিশ্চয়ই এমন কিছু লিখত না, জঘন্য কিছু লিখে দিত। এমন সময় শোভা উপস্থিত হলো সেখানে। ছবিটায় চোখ পড়তেই লাফিয়ে উঠে বলল, আরে এটা তো জাবিনাপুর করা, ভাইয়াকে দিল নাকি? মেহজাবিন হতভম্ব হয়ে চেয়ে রইল। কোথাকার জল কোথায় গড়াচ্ছে ঠাউর করতে পারার আগে জাওদ এসে হাজির সভায়। শিলার কথাটা সে শুনেনি,
তবে বোনের আঁকা বিশেষ ছবিটা নিশান্তের দখলে দেখে ও গম্ভীর হয়ে দুজনকে পরখ করতে লাগলো। অ্যাক্সিডেন্টের পর শুভাকে ঘরবন্দি রাখা হয়েছে 2 দিন। বনের সুখী পাখিটাকে হঠাৎ বন্দি করে খাঁচায় ভরলে যেমন ছটফট করে, নানা ঝাপটে উড়ে যেতে চায়, তেমনি অসহিষ্ণু হয়ে আছে সে। ব্যাড রেস্ট বলে কোনো শব্দ শুভ ডিকশনারিতে নেই। আলস্যের সঙ্গে ঘোর শত্রুতা, সেই তারই কিনা এমন দুর্দিন নেমে এলো। হাঁটুতে বেজায় চোট লেগেছে। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার তাকে 1 মাসের জন্য জাগতিক চাঞ্চলতা থেকে ছুটি দিয়েছে। এ নিশ্চয়ই ডাক্তারের ষড়যন্ত্র। চেক আপের নামে 1 গাদা ওষুধ প্রেসক্রাইব করে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা। নয়তো শুভা যেখানে শরীরের চেয়েও মনের জোরে সম্পূর্ণ সুস্থ, সেখানে ডাক্তার কেন হাবিজাবি সব অসুখের বাহানায় তাকে আটকে রাখতে চাইবে? শুভা সব কুট সন্দেহ গিয়ে পড়ে ইংলিশ আন্টির ইংলিশ বইয়ের উপর। ওই লোক ইচ্ছে করে ওকে ঘরে বেঁধে রেখে নিস্তার পেয়ে যাবে ভাবছে। কাভিনীহি হাত পায়ের চঞ্চলতা বাধাপ্রাপ্ত হয়ে শুভার মুখ হয়েছে বাচাল এবং মস্তিষ্ক অতিরিক্ত ভাবনা পরায়ণ। এ যেমন এখন সে ভাবছে দিলশানের নিশ্চয়ই কোনো অ্যাফেয়ার আছে, নয়তো শুভা কি দেখতে অসুন্দর নাকি? আগের চেয়ে চুল বরফ হয়েছে, শার্ট প্যান্ট পরাটাও কমিয়ে দিয়েছে। ছেলে ছেলে ভাবটা কি মেয়ে সুলভ একটু কমনীয়তা এসেছে না? দাদি প্রতি সপ্তাহে ওর চুলে মুখে কিছু মেখে দেয়, উপটান বলে তাকে। শুভার ত্বক ও চুল নতুন কেনা পুতুলের মতো চকচক করে তখন। ওর ড্রেসিং টেবিল ভরে আছে সব ব্র্যান্ডের প্রসাধনী দিয়ে। বাড়ির লোকেরা সাজগোজ পোশাক বা গহনা দিয়ে কিছু কিনলে সব সময় 2 বোনের জন্য 2টো করে কিনত। শুভা নিজেরটা ব্যবহার করতো না, ফলে শাওনি অঘোষিতভাবে সব ভোগ করেছে। সাজগোজে কোনো কালে মন না লাগলেও ছন্নধারা ভাবটা কমিয়ে আনছে নাকি শুভা? আজকাল আয়নার সামনে অনেকটা সময় ব্যয় হচ্ছে তার। সেসব কার জন্য? ন্যাকা পুরুষ কি তা বোঝে না? নিশ্চয়ই বোঝে, তাই তো অহংকারে মাটিতে পা পড়ে না। তবে শুভাকে অহংকার দেখানো মানে খেপিয়ে তোলা। কেউ তার দ্বারা বিরক্ত হলে তাকে আরেকটু বিরক্ত করাতে কি যে আনন্দ! এটাকে ফাজলামি, বেতলামি, শয়তানি কত নাম দেয় সবাই, কিন্তু শুভা বলে আমি এমনই। যার অর্থ হলো ঘাড়তেরা। যাতে বাধা পাবে তাতেই তীব্র আকর্ষণ। যা সহজে পাওয়া যায় সেটাও কি টানে না। যেটা হাসিল করে নিতে হয় তাতেই ওর দুর্বার আকর্ষণ। সব ক্ষেত্রে সে রোমাঞ্চ খুঁজে। দিলশানও ওর ঘাড়তেরা মনের আড়ালে লুকিয়ে থাকা কোমল নারী মনের জন্য একটা রোমাঞ্চকর যাত্রা। সব ভাই বোনের মাঝে 2 দিন শুভা একটু শান্তই ছিল। তার উপর জাওয়াতকে দুলা ভাই হিসেবে পাওয়ার পর ওর দুষ্টমির মাত্রাটাও বেড়েছে। আর মেহজাবিনের রূপ মুগ্ধের মধ্যে একজন হলো শুভা। অ্যাক্সিডেন্টে ওর স্কুটিটাও বেশ আহত হয়েছে, মেরামতে পাঠানো হয়েছে। সেটার চাবি আপাতত দাদির কাছে বাজেয়াপ্ত। সহসায় আর স্কুটি চালানোর অনুমোদন পাবে বলে মনে হচ্ছে না। সব মিলিয়ে শুভার দিনগুলো মিষ্টি তেতু মিলিয়ে কাটছে। আরই মাঝে ইংলিশ আন্টির আদর তো আছেই। প্রতিদিন 1 বার করে নিজের হাতে তৈরি এক্সপেরিমেন্টাল রান্না নিয়ে আসছেন সুলেখা। সেদিনের শাপলার ডেজার্টটাও ফ্রিজে রেখে পরদিন খাইয়েছিলেন। অখাদ্য না হলেও সুখাদ্যের তালিকায় অবহেলিত। গতকাল এনেছিলেন মিক্সড ফ্রুট দিয়ে তৈরি পুলি পিঠা, যার নামকরণ করেছেন ফ্রুট পুলি। শুভা খেয়ে এমনই ভূয়সী প্রশংসা করেছে যে একদিন যেতে না যেতেই তিনি অনলাইন ঘেটে পাওয়া নতুন একটা রেসিপি কাঁচা মরিচের মিষ্টি বানিয়ে নিয়েছেন। শুভা দেখেই মুখশ্রী করুণ করে ফেলল। সুলেখা বললেন, দেখেছো কালারটা কি এসেছে? ভাবছি আমাদের আউটলেটের এই মিষ্টিটা তুলতে বলবো। তাহলেই হয়েছে। আঙ্কেলের তিলে তিলে গড়া মতিচুরের সুনাম একেবারে শেষ হয়ে যাবে। শুভা বিড়বিড় করে। সুলেখা না বুঝে বললেন, কিছু বললে খেতে ইচ্ছে করছে না। করছো তো এসব না এনে আপনার গর্ভজাত একমাত্র মতিচুরের মাথা টেনে দিলেও তো পারতেন, সেটা আরও বেশি সুস্বাদু। শুভা হ্যাঁ হ্যাঁ করে ফুকলা হেসে বলে, না মানে অনেকদিন মতিচুরের মিষ্টি খাই না, তাই বললাম। স্বচ্ছ নীলিমায় শুভ্র মেঘের ফেলা ভাসিয়ে সকালটি যেন খিলখিল করে হাসছে। সূর্য রশ্মির তেরচা আলোয় পূর্বাকাশে ঝলমল করছে। শাওনকে রেখে জাওয়াদ ও মেহজাবিন আজ বাড়ি ফিরবে। 2 দিন আনন্দে কেটেছে তাদের। এবার কাজে মন দিতে হবে। সকাল সকাল ওরা তৈরি রওনা হতে। জাওয়াদ ও শাওনের মাঝে একটা বিষাদ ঘন ছায়া নামলো সে সময়। জাওয়াদ বের হওয়ার আগে স্ত্রীর হাত ধরল পরম যত্নে।
শাওন বিষণ্ণ মুখে ক্ষীণ স্বরে বলল, কবে আসবে আবার? জাওয়াদ হাসলো। শাওনের পাঞ্চ ক্লিপ হতে ছুটে এসে কপালে আছড়ে পড়া কিছু ছন্নছাড়া চুল কানের পিঠে গুজে দিয়ে ভারী স্বরে জিজ্ঞেস করলো, মিস করবে? অপেক্ষায় থাকবো। শাওন জবাব দিতে গিয়ে লজ্জাবনত হলো। ঠোঁট চেপে হাসি লুকাতে চায়। আরক্ত মুখখানিতে মুগ্ধ চোখে চেয়ে থাকে জাওয়াত। বুঝে জড়তা ভাঙছে। জাওয়াত পারছে তার হৃদয়টাকে নতুন করে মায়া দিয়ে করতে। বিদায়ের আগে এক টুকরো উষ্ণ আলিঙ্গনের ঘুর পেয়েছিল তাদের। জাওয়াদের প্রশস্ত বুকের রুমে পুরোপুরি ডুবে গেল শাওন। মেহজাবিন দীপশিখা ছাড়ার জন্য রীতিমতো ছটফট করছে। বিশেষ করে গতকাল বিকেলে যে অস্বস্তির শিকার সে হয়েছে, এরপর সকলের সামনে থেকে পালিয়ে বাঁচলেই যেন ওর স্বস্তি। গতকাল যখন নিঃসন্তের অল্প স্বল্প বলার কারণে সব দিক থেকে যাবেন কোণঠাসা, ঠিক তখনই ক্যান্টনমেন্ট থেকে ইমার্জেন্সি ফোন কল পেয়ে নিঃসন্ত ফুরুত করে উড়ে চলে গেল। এদিকে মুখচোরা যাবেন সম্পূর্ণভাবে ভ্যাবাচাকা খেয়ে গেছে, কারণ পরিস্থিতি তার অনুকূলে ছিল না। তার আঁকা প্রেমনগরের প্রণয় কুমারের ছবি কি করে নিঃসন্তের হাতে পৌঁছালো সে নিয়ে সকলের কৌতূহলী দৃষ্টি তার দিকে ঘোরাফেরা করছে। কিন্তু তা নিয়ে জাবিনের ভয় নয়, ভয় হলো জাওয়াদের উপস্থিতিতে। কেননা ভাইয়া আগেই শুনে ফেলেছে জাবিন কোনো আর্মি অফিসারের প্রতি দুর্বল। আবার নিঃসন্তের হাতে তার আঁকা ছবি পড়ায় পরিস্থিতি বিগড়ে গেল। তবে ওকে অবাক করে দিয়ে জাওয়াদ এবারও কোনো প্রশ্নে গেল না। জাবিনের মনে হলো ভাইয়া কিছু বললেই ভালো হতো, তাহলে সকলের সামনে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। এখন বাড়ির লোক ওকে দেখলে কেমন মিটিমিটি হাসছে। মেহজাবিন ঠিক করেছে আজ গাড়িতে ভাইয়ার সঙ্গে যাওয়ার সময় সব বলে দিবে। ভাইয়া বুঝলেই হবে, আর কাউকে নিয়ে ওর মাথা ব্যথা নেই। জাওয়াদের আসতে দেরি হচ্ছিল বলে জাবিন আগেই গাড়ি বারান্দায় নেমে গেছিল। নিঃশান্ত তখন ঘরমাক্ত দেহে বাড়ি ফিরছে। পাশ কাটিয়ে যাওয়ার সময় জাবিন ওকে ডাকলো, শুনুন। নিঃশান্ত থামলো প্রশ্নোক্ত চোখে চাইতেই জাবিন কালক্ষেপণ না করে বলল, শিলা নাকি মিলা কি যেন নাম মেয়েটার? শিলা? কেন? শিলা যে আপনাকে ওই পেইন্টিংটা গিফট করেছে সেটা দয়া করে বাড়িতে বলে দেবেন, নয়তো ব্যাপারটা উল্টাপাল্টা হয়ে যাবে। আসলে উল্টাপাল্টা লাগছে। তোমার বয়ফ্রেন্ডের জন্য আঁকা ছবি শিলার কাছে গেল কেমন করে? নিঃশান্ত কৌতুকপূর্ণ চোখে চাই। জাবিনের নাক ফুলে ওঠে। দাম্ভিক নাকুচু লোক এখন তাকে নিয়ে মজা নিচ্ছে। লজ্জিত বিব্রত জাবিন ধরা পড়েও নত হতে চাইল না। বলল, কে বলেছে ওইটা আমার বয়ফ্রেন্ডের ছবি? তেমনটাই তো শুনলাম। অন্যের ঘরে কান পাতা খুবই বাজে স্বভাব। এতটা হীন স্বভাব নিঃশান্তের নয়। ও বুকে হাত গুজে মেজাজের স্বরে বলল, তুমি মাইকে গান বাজাবে, আমি শুনলেই দোষ। গোপন কথা উচ্চস্বরে বলাও বাজে স্বভাব। একটা নমুনা ছবি এঁকেছি মাত্র, আপনার শিলা সেটা পছন্দ হয় কিনে নিয়েছেন, দ্যাটস ইট। আর আমার বয়ফ্রেন্ড থাকলেও বা, এখন তো আর চর মারতে পারবেন না। আমি এখন অ্যাডাল্ট, প্রেম করলে বাবা অনায়াসে মেনে নেবে। অনেকগুলো কথা বলে ফেলে মেহজাবিন আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চাইল না। ছুটে গিয়ে গাড়ির পেছনের দরজা খুলতে চমকে উঠল। কণ্ঠ হতে ছিটকে বের হলো আর্তনাদ। বিস্ফোরিত চোখে চেয়ে দেখল ছুপ ছুপ রক্তে ভরে আছে গাড়ির ভেতরটা। মিহি বাতাসের তোরে গাছের পাতা যেভাবে টিরটির করে কাঁপে, তেমনি করে জাবিনের সর্বাঙ্গ প্রকম্পিত হয়। নিঃশ্বাসের ব্যাগ ঘন হয়। নিঃশান্ত দূর থেকে ওর হাবভাব লক্ষ্য করছিল। কাছে এসে জিজ্ঞেস করলো, কি হলো মেহজাবিন? মেহজাবিন সংজ্ঞা হারিয়ে দেহ ভার ছেড়ে দিল শূন্যে। ক্ষিপ্ত গতিতে দেহটিকে নিজের বাহুতে টেনে নিল নিঃশান্ত। তখনই খেয়াল করলো জাওয়াদের গাড়ির ভেতরকার দৃশ্যটি। তাজা রক্ত তখনও টিপ টিপ করে গাড়ি বেয়ে গড়িয়ে পড়ছে সবুজ ঘাসে। একটি শান্ত স্নিগ্ধ সকালের আবেশে মন যখন ফুরফুরে, তখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি চিত্ত নাড়িয়ে দিল। ব্যাচের সবচেয়ে তুখুর অফিসারটিও ক্ষণকালের জন্য স্তব্ধ হয়ে গেল। কপালে পড়ল উদ্বেগের ভাঁজ। সেই উদ্বেগের কারণ শুধু গাড়িতে থাকা রক্ত নাকি বাহুতে মিশে থাকা তরুণী, তার ঠাহর করা মুশকিল। তার ঘর্মাক্ত দেহের উত্তাপে লেপ্টে আছে মেহজাবিনের নিরুত্তাপ নিস্তেজ ফ্যাকাশে গাল। ঘন পাপড়িতে ঢেকে আছে বোঝা চোখ। বেকায়দায় পড়েছে বলে লিপ বামে ভেজা পাতলা প্যালো পথর যুগল কিঞ্চিত বেঁকে আছে। একটা চুল আটকে আছে ঠোঁটের কোণে। সম্মুখের সাদা গাড়ির রক্তবু দৃশ্যের বদলে কখন যেন নিঃশান্তির চোখ গিয়ে ঠেকলো সে ঠোঁটে আটকানো চুলের মাঝে।
তর্জনী ও বৃদ্ধার আলতো স্পর্শে টেনে বের করে অবমুক্ত করলো চুলটিকে। ওর ভারী দেহের বিপরীতে জাবিনের দেহভার নিতান্তই পলকা। সংজ্ঞাহীনাকে সে চাইলেই কোলে তুলে ভেতরে নিয়ে যেতে পারত। বিবেকে বাধা পড়ল, কেননা মেয়েটির ভাই ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। বলা বাহুল্য, গাড়ির অবস্থা ও বনের অসারতা জাওয়াতকে যুগপৎ বিস্মিত ও বিহব্বল করে তুলেছে। নিঃশান্ত চোখের পলক ঝাপতে ওকে শান্ত হতে বলল। জাওয়াত বুঝল সে ইশারা, এগিয়ে এসে বোনকে পাজা কোলে তুলে নিল দেরি না করেই। বাড়ির সকলের মাঝে তখন সকালের কাজ গুছিয়ে নেওয়ার তারা। এমন সময় জাওয়াদের কোলে জাবিনকে জ্ঞানহীন দেখে একটা হুলস্থুল বয়ে গেল স্বাভাবিকভাবে। জাওয়াদ নিচতলার বসার ঘরের লম্বা সোফায় বোনকে শুয়ে দিল। আফিয়া রান্নাঘর থেকে ছুটে এসে বললেন, কি হলো? মাত্রই তো সুস্থ সবল মেয়েটা বাড়ির বাহিরে গেল। শাওন তখন স্বামীর ফেলে যাওয়া ব্লেজারটা নিয়ে দোতলা থেকে নামছিল। সিঁড়িতে নামাবস্থায় প্রিয় বান্ধবীর নির্জীবতা দেখতে পেয়ে ওর মাঝে হরবরতা সৃষ্টি হলো। জাওয়াদের চোখ এড়ালো না সেটা, নিচে থেকে সতর্ক করলো, সাবধানে নামো শাওন। শাওন দৌড়াতে গিয়ে থমকে গেল, সামনে নিল অধীরতা। শাড়ির কুচি আগলে নেমে এসে জাবিনের সামনে নিচু হয়ে বসলো, গালে চাপড় দিয়ে বলল, কি হয়েছে ওর? আফিয়া পানি ছিটালেন চোখে মুখে। জাওয়াত মুঠোফোনে দৃষ্টি রেখে ডাক্তারের নম্বর খুঁজতে খুঁজতে বলল, আবার প্যানিক অ্যাটাক হয়েছে? চাঁদনি বেগম আসতে আসতে শুনলেন সব। চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, হঠাৎ কি নিয়ে আবার প্যানিক হলো? হিমোফোবিয়া। মেহজাবিনের এই রোগের সঙ্গে সকলেই পরিচিত, কিন্তু বর্তমান ঘটনার কিছুই বুঝতে পারল না। চাঁদনি বেগম উত্তেজিত হয়ে বললেন, হায় আল্লাহ, সাত সকালে রক্ত কই দেখলো মেয়েটা? জবাব দিল না নিঃশান্ত। কথাটা বলা ঠিক হয়নি। নিশ্চিত না হয়ে বাড়ির মানুষকে চিন্তায় ফেলাটা ঠিক হবে না। আগে জাওদের সঙ্গে কথা বলা প্রয়োজন। তারও আগে প্রয়োজন মেহজাবিনের জ্ঞান ফেরানো। ওর এই মানসিক ট্রমার উৎপত্তি বাল্যকালে। চোখের সামনে নিজের মাকে মরতে দেখেছিল মেয়েটি। কোমল মন সেই ধাক্কা সইতে পারেনি। দীর্ঘদিন ট্রমার মধ্যেও বেঁচেছিল। সুস্থ হবার পর চঞ্চল মিহা হয়ে ওঠে, অত্যন্ত সংবেদনশীল ও অন্তর্মুখী। তাই পরিবারের লোকেরাও ওকে যথেষ্ট যত্ন ও সতর্কতার মাঝে রাখে। মেহজাবিনের ফোবিয়ার সম্পর্কে নিঃশান্ত জেনেছিল কৈশোরকালে। ছোটবেলা থেকে খেলাধুলায় ভীষণ ঝুঁকোর। একবার সাইক্লিং কম্পিটিশনের জন্য টানা প্র্যাকটিস করতে হচ্ছিল। দুরন্ত গতিতে ছুটতে ছুটতে আচমকা গতি হারায় নিঃশান্ত। পড়ে গিয়ে হাঁটুতে গভীর ক্ষত সৃষ্টি হয়। গল গল করে ঝরা রক্তে ভিজে গেছিল পা। স্কুল থেকে ফেরার পথে সেই দৃশ্য চোখে পড়ে গেছিল সদ্য কৈশোরের স্পর্শ পাওয়া মেহজাবিনের। নিঃশান্তের বয়স তখন 18। ওদের সম্পর্ক তখন তিক্ত ছিল না। মেহজাবিন নিঃশান্তের অবস্থা দেখে জ্ঞান হারায় সঙ্গে সঙ্গে। নিঃশান্ত নিজের পায়ের চিন্তা ফেলে আগলে ধরেছিল কোমলমতিকে। তখনই জেনেছিল মেয়েটি প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত। রক্ত কিংবা গভীর ক্ষত দেখলে প্যানিক অ্যাটাক হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। অবশ্য তখন নিঃশান্তের মন এই ফুলের মতো প্যালব মসৃণ মেয়েটির প্রতি বিশেষ প্রগলভ ছিল। নারী পুরুষের আকর্ষণের আদিম যে অনুভূতি, তা দ্বারা অনায়াসে আক্রান্ত হয়ে গেছিল বিনাশ্রমে। কৈশোরের প্রথম আবেগের সতেজ শুভ্র মন বাগিচায় মেহজাবিন নামের ফুল ফুটেছিল সন্তর্পণে। কিন্তু সেই ফুল এতই কোমল ছিল যে নিঃশান্ত চেয়েও মনের কথা প্রকাশ করতে পারেনি। সময়ের সাথে জাবিনও একসময় আবেগের স্পর্শ পেল। তবে সেই আবেগ বন্ধুদের প্ররোচনায় বয়ে গেছিল ভিন্ন খাতে। সেখান থেকেই সম্পর্কের অবনতি, দূরত্ব, তিক্ততা। আজ এতগুলো বছর পর আবারও নিঃশান্তের বাহুতেই জ্ঞান হারালো মেয়েটি। একটু সময়ের জন্য কি প্রথম আবেগ তখন উকি দিয়েছিল, নাকি পরবর্তী জীবনের প্রবাহিত তিক্ততা এতটাই মোটা পর্দা ফেলেছে যে তা ভেদ করে সেই কৈশোরের আবেগ আর তারুণ্যে পৌঁছাতে পারে না? আফিয়া ও শাওনের ঐকান্তিক চেষ্টায় অনেকক্ষণ পরে জ্ঞান ফেরানো সম্ভব হলো জাবিনের। খোলা চোখ মেলে প্রথমেই নিজের অবস্থান নিয়ে বিভ্রম হলো ওর। চেনা মানুষদের নিকটে পেয়ে ভরসা পেল দিশেহারা মন। জাওয়াত বোনের গালে হাত রেখে স্নেহসিক্ত স্বরে জিজ্ঞেস করলো, মিহামণি ঠিক আছিস? মিহামণি ঠিক নেই। গাড়ির দৃশ্যটার কথা মনে হতেই পুনরায় দু চোখে উৎকণ্ঠা খেলে গেল ওর। ওটা কি সত্যি ছিল নাকি দৃষ্টির ভ্রম? চঞ্চল দৃষ্টি মেলে জড়ানো স্বরে উচ্চারণ করলো, ভাইয়া গাড়িতে। জাওয়াত বুঝতে পেরে মিথ্যা আশ্বাস দিল। রিল্যাক্স,
ঘাবড়ানোর কিছু নেই, বি ইজি। বললেই তা হলো না। সকলেই জেনে গেল গাড়ির কথা। দীপশিখার প্রফুল্ল শিখাটি অজানা ভয়ে আশঙ্কায় কেঁপে উঠল তীর তীর করে। ঝড়ো হাওয়ায় কম্পিত পল্লবের মতোই টলতে লাগলো সকলের হৃদয়। নিঃশব্দ ভালো মতো গাড়িটা পরখ করেছে। রক্ত তাজা, অর্থাৎ ঘটনা বেশিক্ষণের নয়। গাড়ির পেছনের কাজ নামানো ছিল বলে অনায়াসেই কেউ কাণ্ডটা করে গেছে। কিন্তু দীপশিখায় ঠুকে এত বড় কাজটা করে যাওয়ার সাহস কার হলো? প্রথমে যেটা মাথায় এলো তা হলো সিসিটিভি ফুটেজ। নিঃশান্ত লম্বা লম্বা পা ফেলে নিজ রুমে ঢুকে ল্যাপটপ নিয়ে বসে। সিসিটিভি ফোকাস মূলত সদর দরজা ও রাস্তা সংলগ্ন মূল গেটের দিকে। ফলে ভবনের একপাশে ছাউনি ঘেরা বানানো গ্যারেজটা ক্যামেরার দৃষ্টিসীমার বাইরে পড়েছে। আধ ঘন্টার মাঝে পত্রিকা বিলি করা লোক ছাড়া আর কেউ সদর দরজা মারায়নি। আর এখানে একটা জিনিস চোখে লাগলো, পত্রিকা দিতে সে লোকটা কিছুক্ষণের জন্য ফুটেজের বাইরে চলে গেছিল, অর্থাৎ গ্যারেজের দিকে। নিশান্ত ভিডিও জুম করলো, কিন্তু লোকটার মাথায় ক্যাপ, মুখটা বিশেষ বোঝা গেল না। সন্দেহের কটু গন্ধ রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল ওর। নিচে নেমে প্রথমে খোঁজ নিল কোন লোক পত্রিকা বিলি করে। তার ফোন নম্বর টুকে নিল সঙ্গে সঙ্গে। লাইসেন্স করা রিভলভারটা শার্টের তলায় প্যান্টের পকেটে গুজে বাড়ি থেকে বের হলো। গ্যারেজের কাছে গেল পুনরায়। গাড়ির চারপাশ পরখ করে একবার চৌকস দৃষ্টিতে চারিদিকে নিরীক্ষণ করে নিতে ভুলল না। উঁচু কাজ গাঁথা প্রাচীর টপকে ভেতরে ঢোকা কারো পক্ষে সম্ভব নয়। অর্থাৎ সকল সন্দেহ এখন তীর বেগে ধেয়ে যাচ্ছে পত্রিকা দিতে আসা লোকটার দিকেই। শুভার অ্যাক্সিডেন্টের রেশ কাটতে না কাটতেই এই নতুন উপদ্রব সবাইকে নাড়া দিয়েছে। কারণ কাণ্ডটা জাওয়াদের গাড়িতে ও আজাদের বাড়ির সীমানায় ঘটেছে। বিরূপ প্রভাব পড়েছে শেখ বাড়ির আদরের কন্যা জাবিনের উপর। শিরিন বেগম দুর্বল জাবিনকে গরম দুধ খাইয়ে দিচ্ছিলেন। শুভা পাশে বসে আছে। এমন সময় কোথা হতে ছুটে এলো টফি। শুভা ও জাবিনের সামনে এসে সে ঘেউ ঘেউ করতে লাগলো। শুভা চোখ কটমট করে বলেও, এই, তুই আমার বাড়িতে কেন ঢুকেছিস? আবার আমার ওপর গালাগালি করছিস? টফির মাঝে কিছুটা উত্তেজিত ও ছটফটে ভাব, যেটা ওর বৈশিষ্ট্যের সঙ্গে যায় না। টফি বেশ শান্তশিষ্ট এক কুকুর। শুভা অবাক হলো এ আচরণ দেখে। টফি ওর জামা কামড়ে ধরে বারবার টানছে। শুভা ওর মনের ভাব বুঝলো অনায়াসে। পেছু নিতেই টফি ছুটতে লাগলো বাড়ির বাইরের রাস্তা ধরে। কিছু দূর এগোতেই দুটো বাড়ির মধ্যবর্তী স্থানে এসে থামলো টফি। একটা বিড়ালের মৃতদেহ পড়ে আছে সেখানে। শুভা থমকে যায়। বিড়ালটা উঠছে না। গতকালও না গেটের সামনে বসে এটাকে মাছ খাইয়েছিল, আর আজ সে মরে পড়ে আছে। শুভার চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। কে করলো এ নিষ্ঠুর কাজ? হাতে তুলে নিয়ে দেখলো বিড়ালের দেহে ক্ষত আছে, কিন্তু রক্ত নেই। যেখানে ফেলা হয়েছে সেখানেও না, যেন সব রক্ত চেপে বের করে নেওয়া হয়েছে। শুভার মাথায় বিদ্যুতের গতিতে একটা ভাবনা খেলে গেল। কেউ কি ইচ্ছে করে বিড়ালের রক্ত ছিটিয়ে দিয়েছে জাওয়াদের গাড়িতে? তার উদ্দেশ্যটা কি? লোকটার নাম বদর উদ্দিন, বয়স প্রায় 50-এর কাছাকাছি। সকালে সাইকেল চালিয়ে পত্রিকা বিলি করে এবং সারাদিন মোটরযান সারানোর একটি দোকানে বসেই কাটায়। নিশান্ত তাকে পাকড়াও করলো দোকানে, এবং প্রথম দর্শনে নিশ্চিত হলো এই লোক সকালে পত্রিকা দিতে যায়নি। বদর উদ্দিন নিশান্তকে চিনত দেখেই বিনীতভাবে এগিয়ে এলো। নিশান্ত প্রশ্ন করলো, আপনি দীপশিখায় রোজ পত্রিকা দেন? জি বাবা, তোমার আমি চিনি, দেখেছি কয়েকবার। আজ পত্রিকা দিতে যাননি? দিতে গিয়েছিলাম তো মাঠ পথে সাইকেলটা ছিনতাই হয়ে যায়। নিশান্তের কপালে ভাঁজ পড়ে। এক ভ্রু উঁচিয়ে স্বগতোক্তি করে, ছিনতাই? হ্যাঁ, সাত সকালে দুজন ছেলে মিলে আইসা সাইকেলটা হাত নিয়ে গেল। আবার কি আর অত গায়ে জোর যে ওদের সাথে পারবো। সাইকেলের দড়িতেই পত্রিকা রাখতাম, সব গেছে, তাই আর যাওয়া হয় নাই। কাল 2 দিনেরটা দিয়ে আসবো। লোকটা সত্যি বলছে নাকি মিথ্যা তা বোঝা যাচ্ছে না। যদি সত্যি হয়ে থাকে তবে রহস্য জোরালো। প্রথমে পত্রিকাওয়ালা সাইকেল ছিনতাই, পরে বাড়িতে প্রবেশ, এরপর গাড়িতে রক্ত। একদম নিখুঁত পরিকল্পনা।
নিঃশান্ত মন হয়ে একটু ভাবলো। পকেট থেকে ফোন বের করে সিসিটিভিতে দৃশ্যমান হওয়া ক্যাপ পরিহিত লোকটাকে দেখে বলল, দেখুন তো সাইকেল ছিনতাই করা ছেলেদের সঙ্গে এর কোনো মিল আছে কি না? বদরুদ্দিন ফোনের উপর ঝুঁকে পড়ল। ছেলেটার হাঁটা চলা ও পোশাক খেয়াল করে বলল, হ্যাঁ, ওই ছেলেটা ছিল, আমাকে গালাগালি করেছে খুব। মুখ দেখলে চিনতে পারবেন? পারবো। ঠিক আছে, একে ধরতে পারলে আপনার সাইকেলও ফিরিয়ে দেব। কান্নার সময় মানুষের মন সবচেয়ে বেশি নাজুক হয়ে পড়ে। সান্ত্বনা খুঁজে ভরসা চায়। বুবা প্রাণীরা কি সে কথা বুঝে হয়তো। বিশেষ করে গৃহপালিত পশুরা মানুষের সংস্পর্শে থাকে বিধায় মানুষের ভাব, আবেগ, অনুভূতি একসময় তাদের আয়ত্তে চলে আসে। টফি বোধ হয় বুঝেছিল শুভার ভাঙা মনের যন্ত্রণা। কখনো নিকটে ঘেঁষতে না চাওয়া প্রাণীটা আজ হঠাৎই পায়ে পায়ে ঘুরতে লাগলো। শুভার চোখের কোলে জলে ভরে আছে, নাক টানছে মৃদু। প্রত্যেক মানুষের একটা সংবেদনশীল স্থান থাকে যেখানে মানুষ দুর্বল। শুভার সেই দুর্বলতা এসব বুবা প্রাণীরা। এই যে লাল সাদা হৃষ্টপুষ্ট বিড়ালটা মরে পড়ে আছে, শুভার বুকের ভেতরটা গুঙ্গাচ্ছে। টফির সামনের এক পা তুলে দিল বসে থাকা শুভার পিঠে। সম্বিত ফিরে পেল, দেখলো ধবধবে পশমের আড়ালে লুকিয়ে থাকা দুটি বাদামি চোখ অপলক তার দিকে চেয়ে আছে। শুভা ওকে ধরতে গিয়েও ময়লা হাতে আর স্পর্শ করলো না, কিন্তু এইটুকু সময়ের মধ্যে ওদের মাঝে একটা মায়াময় ভাব বিনিময় হয়ে গেল। শুভা বিড়ালটার সঙ্গে করেই বাড়ি নিয়ে এলো। শিরিন মেয়ের হাতে মৃত বিড়ালটা দেখেই ধমক দিলেন, সারাক্ষণ এসব নিয়ে পড়ে থাকিস, কিছু বলি না তাই বলে মৃত বিড়াল ধরে আনবি? ফেলে আয় এক্ষুনি। শুভার নাকের পাটা কাঁপছে, ঠোঁট ঈষৎ উল্টানো। কচু পাতায় জমা পানি যেমন টোকা লাগলে গড়িয়ে পড়ে, তেমন একটা টোকা লাগলেই শুভার চোখ হতে গল গল করে পানি ছড়বে দশা। রুদ্ধ কণ্ঠ ভেঙে বলল, মা বড় ভাইয়াকে ছোটাছুটি করতে বারণ করো। আমার ধারণা এই বিড়ালের রক্তই হয়তো জাওয়াত ভাইয়ের গাড়িতে লাগানো হয়েছে। শিরিন অবিশ্বাস্য চোখে চাইলেন, বললেন, তুই কি করে বুঝলি? ওর গায়ে ধারালো কিছু চালানো হয়েছে, কিন্তু কোনো রক্ত নেই। গাড়ির রক্ত পরীক্ষা করতে বলো। জাওয়াত পুলিশ ডেকেছে, ওর বিজনেস রাইভাল অনেক, তারাও পিছনে লাগতে পারে। শুভা হতাশ হলো। পুলিশ জড়িয়ে গাছের ঘটনায় কেঁচো খুঁড়তে গিয়ে শেষে সাপ না বেরোয়। এক্ষুনি গোপন সলা পরামর্শ দরকার। অনন্ত হতভম্ব হয়ে মেহজাবিনের পাশের স্থান দখল করে বলল, কিরে ভাই, বাড়িতে এত কিছু হয়ে গেল, আমি কোনো জগৎ ছিলাম না? ঘুমের জগতে? শাওন কটাক্ষ করলো। অনন্ত দুঃখী হবার ভান করে বলল, এই ঘুমের জন্য আমার ক্যারিয়ার হবে না, বিয়ে হবে না, আমি চিরকুমার রয়ে যাব। শাওন সুকুটি করে। বাড়ির সবাই চিন্তায় রক্তচাপ বাড়িয়ে ফেলেছে, আর এই ছেলে কিনা ঘুম থেকে উঠে এসে নিজের ভবিষ্যৎ ভেবে দুঃখিত হচ্ছে। অনন্ত শাওনের দিকে সুতীব্র চোখে চেয়ে সন্দিগ্ধ স্বরে বলল, কেসটা কি? বাড়িতে নাকি ব্লাডের ফ্লাড হয়ে গেছে? তো জামাইয়ের মাঝে কোনো গন্ডগোল নেই তো? মেহজাবিন ও শাওন উভয়ে কটমট করে চাইল। জাওয়াদ ওদের দুজনেরই প্রিয় পাত্র। তার সম্বন্ধে কিছু বলতে গেলে দুই নারীকে মোকাবেলা করতে হবে। শুভা বাইরে থেকে এসে উপরে যেতে যেতে বলল, তোমরা তিনজন তিনতলায় আসো, কথা আছে। শুভার গুরুতর মুখভঙ্গি দেখে কেউ আর দ্বিমত করল না। 3 তলায় টেনিস কোর্টের রুমে গিয়ে বসলো ওরা। শুভা এলো একটু বাদে, বলল, তোমরা কি কিছু টের পাচ্ছ না? কোন ব্যাপারে? প্রথমে আমিনের গায়েব হওয়া, এরপর আমার অ্যাক্সিডেন্ট ঘটানো, এখন গাড়িতে রক্ত। অনন্ত থামিয়ে দিল কথার মাঝে। 1 মিনিট, তোর অ্যাক্সিডেন্ট ঘটনা মানে? বাড়িতে এসে তো বললি ব্রেক সামলাতে পারছিস না। মিথ্যা বলেছিলাম যেন কেউ টেনশন না করে, কিন্তু আজকের ঘটনার পর এটা আর চেপে রাখা যাচ্ছে না। গাড়িতে বিড়ালের রক্ত লাগিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে কেউ। শুভা খুলে বলল সব। একটা নীরব হাওয়া বয়ে গেল সকলের মাঝে।
নীরবতার সমাপ্তি ঘটল সামনের কণ্ঠে রাহাজারিতে। দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠল সে। সব দোষ আমার, সব। মেহজাবিন বিরক্ত হয়ে একটা ধমক দিল। অন্যের দোষ নিজের ঘাড়ে নেওয়া বন্ধ কর। আমরা নিশ্চিত নই এসবের পেছনে আমিন আছে, থাকলেও সম্পূর্ণ দোষ এক এবং একমাত্র আমিনেরই কিনা। শখের নারীকে যে ভালোবেসে আগলে রাখতে জানে না, নারী চলে যাওয়ার পর তার জন্য দিওয়ানা হওয়াও সাজে না। অবশ্য এটা তো দিওয়ানা নয়, বলা ভালো অনিষ্ট চাওয়া। ওকে তোরা বেঁধে রেখে মেরেছিলি, তাই এখন বদলা নিচ্ছে। ব্যাপারটা এতদিন আমাদের মাঝে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন পারিবারিকভাবে প্রভাব পড়তে শুরু করেছে। আমিনকে আগে ধরতে হবে, নয়তো পরের ধাক্কাটা শাওন কিংবা আমার ভাইয়ার ওপর আসবে না। তার কি নিশ্চয়তা? ওই শালা কে তো ছেড়ে রাখা বিপজ্জনক, এখন পাবো কোথায়? আগে আমিনের বাড়িতে খোঁজ লাগাতে হবে। ভার্সিটিতে আমিনের যেসব বন্ধু বান্ধব আছে তাদের মাধ্যমে খোঁজ করা যেতে পারে। লেখাপড়ার পাঠ চুকিয়ে না দিলে ওকে ধরাটা সহজ। নিশান্ত ভাইয়া ইতিমধ্যে ব্যাপারটায় নাক গলিয়েছে। জাওয়াত ভাইয়াও পুলিশ ডেকেছে, সামান্য ক্লু মিললেই টেনে বের করে আনবে। শাওনের চোখের কারণে সে তখনও নুনা শিশির। তার সমস্ত চিন্তা এখন জাওয়াত কেন্দ্রিক হয়ে গেছে। শাওন পারবে না ওই মানুষটার সঙ্গে লুকোচুরি করতে। বিপদ যদি সত্যি ওর দ্বারা আসে তবে আগে ভাগে জানিয়ে দেওয়া ভালো। সে তো আর চিট করেনি, সুতরাং ভয়েরও কিছু নেই। শাওন ওদের সাংসারিক জীবনে কোনো রকম গোপনীয়তা কিংবা দ্বিধার উপস্থিতি রাখতে চায় না। বিকেল নাগাদ পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেল জাওয়াদের গাড়িতে লেগে থাকা রক্ত আসলে বিড়ালের। কিন্তু এই ধরনের বিকৃত ও জঘন্য কাজ যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কে বা কারা কোন উদ্দেশ্যে কাজটি করেছে তা অজানা, তবে এ নিয়ে বাড়িতে একটা ঝড়ো হাওয়া বয়ে গেছে। বিকেলে বাড়ির পরিস্থিতি একটু স্বাভাবিক হতে জাবিন বাড়ি ফিরতে চাইল। চাঁদনি বেগম আপত্তি তুলে বললেন, একটা সুস্থ মেয়েকে এনে অসুস্থ মেয়েকে পাঠালে শেখ বাড়ির কাছে আমাদের মান থাকবে? আজ আর ফিরে কাজ নেই, রাতটা বিশ্রাম নিয়ে কাল একদম চাঙ্গা হয়ে ফিরবি। না ফেরার প্রস্তাব সানন্দে গ্রহণ করেছে জাওয়াদ। সে যে কদিনেই বউ পাগল হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না। শাওনও চাইছে মানুষটা থাকুক, রাতেই সমস্তটা জানিয়ে দেবে ও। কিন্তু জাবিন নাছুরবান্দা, সে থাকতে চায় না। নিঃশান্ত বাড়ি ফিরল তখনই। জাবিনের শরীরের খোঁজ করার জন্যই বোধহয় মেয়েটির দিকে সূক্ষ্ম নজরে চাইল। পরনে অফ হোয়াইট কামিজ, শিফনের ওড়না গলায় পেঁচিয়ে রাখা, কানে ছোট এক দুটা টপ, চুল ঘাড়ে ফেলে রাখা, চোখে মুখে সতেজতার বদলে অস্বস্তির তরঙ্গ খেলছে। নিঃশান্তের মনে পড়ল সকালের কথাগুলো। চাঁদনি বেগমকে উদ্দেশ্য করে সরাসরি বলল, দাদি, পেন্টিংটা আমাকে শিলা গিফট করেছে। শিলা মেহজাবিনকে দিয়েই আঁকিয়েছে ওটা। আর একটু বাদে শিলা আসছে এই বাড়িতে। কথাটা শুনেই অনন্ত বুকের বাপাশে হাত রেখে বলল, শিলা কি জাওয়ানি? মাই সিনিয়র ক্রাশ ইজ কামিং। মেহজাবিনের বাড়ি ফেরা হলো না। দীপশিখার উপর দিয়ে সারাদিন যা মানসিক দুশ্চিন্তা ও আতঙ্ক গেল, তারপর সকলেই পরিশ্রান্ত। জাওদের মাঝে ফেরার তাগিদ না পেয়ে জাবিনও চুপ হয়ে গেল। কিন্তু শিলা আর আগমনের সংবাদে কিছু মানুষের মাঝে বেশ চনমনে আবহ খেলে গেল। আফিয়া ও তার ছোট পুত্র অনন্ত একটু বেশি খুশি। আফিয়া ইতিমধ্যে রান্নাঘরের খাবারের তোড়জোড় শুরু করেছেন। রাতের খাবার না খাইয়ে ছাড়বেনই না। কিন্তু অনন্তের অতি গদগদ ভাব দেখে জাবিন সন্দিগ্ন কলস্বরে বলল, সম্ভাব্য ভাবি আসবে, তাতে এত খুশির কি আছে? ভাই বিয়ে করলে ভাবি, তার আগে অবধি আমার ক্রাশ। খেলি তো খেলি একদম সিনিয়রের ওপর। হট করে ব্যাপারটা হয়ে গেছে। বাহিক আচরণে নিমন্ত্রণ থাকতে পারে, অন্তরে মুগ্ধতায় কি নিয়ন্ত্রণ থাকতে পারে? জীবনে খেয়েছিস, বুঝবি কি করে। আমি ওসব পচা জিনিস খাই না। জাবিন ঠোঁট বাঁকায়। অনন্ত জাবিনের মতো করেই ঠোঁট বাঁকাতে চেষ্টা করে বলল, ওহ, আসছে আমার শিল্পপতির ব্যান্ডেড কন্যা।
গরিবের সস্তা ক্রাশ, তিনি খান না। জাবিন, শাওন ও সে বসে আছে দোতলার খোলা বারান্দার সামনে। তামরা ভোর সন্ধ্যা তখনই সদ্য বিদায়ের পথ ধরেছে। খয়াটে আভার উপস্থিতি পরিবেশকে ম্লান করে তুলেছে। জাবিন ছেলেটির ঠোঁট বাঁকানোর অপচেষ্টা দেখে মৃদু স্বরে হেসে ফেলল, বলল, আবেগটা কিন্তু প্রতিটা মানুষের জন্যই ব্র্যান্ডেড হওয়া উচিত অনন্ত। সেটা এমনই অনাকাঙ্ক্ষিত বস্তু হবে যেটা পেলে অপরজন বহুমূল্য কিছু পেয়েছে ভেবে আগলে রাখবে। আমরা যেমন সোনা, দানা, হীরা পথে অবহেলায় ফেলে দিই না, বরং সিন্ধুকে তুলে রাখি। আমার আবেগটাও যেন কেউ ফেলে না দিয়ে মনের সিন্ধুকে তুলে রাখে, আমি তাই চাইবো। অনন্ত হাততালি দিয়ে ওঠে, নাটকীয় ভঙ্গিতে বলে, আর একটু জ্ঞান দিয়ে এসব অশিক্ষিত মূর্খদের একটু শিক্ষিত করুন রাজকন্যা। তোর বোনও কিন্তু আমার পরিবারের সদস্য, মানে শিল্পপতির পুত্রবধূ। তার মানে তোরও স্ট্যাটাস উপরে উঠে গেছে। শাওন ভাব নিয়ে হাত নেড়ে বলল, ইউ ফকির, লেভেলে এসে কথা বলিস। আমি যার তার সঙ্গে কথা খরচ করি না। কথা শেষ করে ওরা তিনজন একযোগে হেসে ওঠে। শাওন বলে, ফাইসাকে মিস করছি। বিয়ের পর আমাদের চারজনের একসঙ্গে আর আড্ডা দেওয়া হয়নি। তোমার সময় হয়নি, আমরা ফ্রি ছিলাম। শাওন প্রত্যুত্তর করল না। ওদের মাঝে এই মেয়েটি একটু বেশি লাজুক। রান্নাঘর থেকে খাবারের সুবাস ভেসে আসায় অনন্তের আবারও শিলার কথা মনে পড়ল। বলল, আমার একটু পরিপাটি হওয়ার উচিত, রাইট? শিলা এসে একটা কামালা পুরুষ দেখবে, এটা আমার পেশেন্টে লাগবে। গুরুজনদের সম্মান দিতে শেখ, লাগামহীন আবেগ নয়। তোর আবেগ হিরে পানা, আমার আবেগ ইমনেটেশন। তাই সকল বিবেক নির্বিশেষে সবাইকে বিলি করি। একটা ক্রাশ খেয়ে দেখ না, আমার ওপরেই খা। সব জিনিস সবার জন্য না, তেমনি সব মানুষও না। যে আমার না তার প্রতি কেন নিজের মুগ্ধতা খরচ করব শুনি? অস্বীকার করব না, আমার মনও একসময় উড়ুরু ছিল। টিনেজ টাইমে ভীষণ বোকা ছিলাম। বন্ধুদের প্রেম ভালোবাসা দেখে ভাবতাম না জানি কত মধুময় জীবন। ওরাও বিষয়টা এমনই সুন্দর করে উপস্থাপন করত যে মনের মাঝে দুষ্টু সত্তা নড়ে চড়ে বসত। তাছাড়া আমি খরুচে ছিলাম, তাই অনেক বন্ধু বান্ধব জুটে গিয়েছিল। কে ভালো কে খারাপ বিচার করার চেয়ে আমার অনেক বন্ধু, এটা ভাবতেই বেশি আনন্দ পেতাম। বুঝতাম না ওরা নিজের সুবিধার্থেই আমার চারপাশে ঘোরে। প্ররোচনার ফাঁদে পড়ে মনকে আশকারা দিতাম। ভাগ্যিস বিগড়ে যায়নি। আমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত তোমার। ফুরফুরে আড্ডায় মিলিটারি মহাশয়ের রুক্ষ উপস্থিতি ঘটল। জাবিন পিছু ফিরে প্রশ্নোক্ত চোখে চাইতেই কথাটা সম্পূর্ণ করল নিঃশান্ত। বিগড়ে যাওয়ার আগে সোজা পথ দেখিয়ে দিয়েছিলাম। বিরক্ত হলে সকলে যেমন কপাল কুচকায়, জাবিন কুচকায় নাক। এ সময় ওর মুখাবয়বে একটা অদ্ভুত সৌন্দর্য আসে, যেন কেউ শৈল্পিক ভঙ্গিতে নিটল ত্বকে ভাঁজ ফুটিয়ে তুলেছে। জাবিন তার বিগড়ে না যাওয়া নিয়ে যেমন সন্তুষ্ট, তেমনি খোঁচা মারা ব্যক্তির উপর অতিশয় বিরক্ত। সে কখনোই নিজেরই অশুভ বুদ্ধির সুতি কাগার এ ব্যক্তিকে ভাবতে নারাজ। জ্বরের জ্বালা সে আজন্ম ভুলবে না। রেস্টুরেন্ট ভর্তি লোকের সামনে অপমানিত হওয়ার খুব কখনো যাবে না। একটি সাদা কাগজকে দলা মুচড়া করে আবারও সোজা করলে যেমন ভাঁজের দাগ যায় না, তেমনি জাবিনের অবুজ কিশোরী কোমল মনকে তখন দোলা মুচড়া করে সোজা পথে আনলেও ভাজে ভাজে ক্ষোভের উপস্থিতি রয়ে গেছে। কোনো সময় হলে জাবিন এড়িয়ে বা পালিয়ে যেতে চাইতো, কিন্তু এই লোকটার সামনে ক্রমাগত নিজ হতে হতে এবার যেন ক্লান্তিতে সরল স্বীকারোক্তি ফুটল ঠোঁটে। অবুঝ ছিলাম, খারাপ না। খারাপ কেউ থাকে না, ভুল পথে গেলে আপনাতেই হয়ে ওঠে। কলিং বেল বাজলো তখনই। অনন্ত লাফিয়ে উঠে বলল, শিলা না, মানে শিলা আপু এসে গেছে। ভাইয়ের সামনে মেয়েকে সম্মান দেখালো সে। শাওন ঠোঁট টিপে হাসে। নিশান্ত কিছু না বলে নিচে নেমে গেল। শিলা নামের মেয়েটিকে আগে দেখেনি জাবিন, ফলে প্রথম দেখাতে একটু অবাকই হলো। বিমান বাহিনীর সুদক্ষ এক কর্মী শিলা, যেমন লম্বা তেমনই তার গড়ন। নারীসুলভ কোমলতা নেই অঙ্গে।
আছে রুক্ষতা, দৃষ্টি তীক্ষ্ণ, দৃঢ় চলাফেরা, সব মিলিয়ে এই নারীটির মাঝে একটি অন্যরকম আকর্ষণ আছে যা উপেক্ষা করা যায় না। শিলা বাড়িতে ঢুকে সর্বপ্রথম নিঃশান্তের সঙ্গে করমর্দন করলো। 5 ফিট 7 ইঞ্চির মেয়েটি নিঃশান্তের চেয়ে 1 ইঞ্চি খাটো হয়েও জুতোর উচ্চতায় আজ একদম সমানে সমানে দাঁড়িয়ে আছে, ঠোঁটে ঝলমলে হাসি। হ্যালো মিস্টার মেজর, আবার দেখা হয়ে গেল। মাই প্লেজার ম্যাম। রিয়েলি প্লেজার আর ফর্মালিটি মেজর? চালাকি করে কথার জালে আটকাতে চাইল তুখুর মেজরকে। এই পুরুষটির কাছে গতকালই প্রেম নিবেদন করেছে সে, কিন্তু সম্মতি পায়নি। কোনো রকম ফাঁকি দেওয়ার চেষ্টা যেন না করে, তাই আজ শাওনের বিয়ের বাহানায় একেবারে বাড়িতে চলে আসা। নিঃশান্ত কম যায় না, স্মিত হেসে প্রত্যুত্তর করলো, আমাদের সাক্ষাৎ সর্বদা আনন্দের, যদি না তিক্ততা আসে। আমার তরফ থেকে তা হবে না মেজর। মিষ্টত্বের নিমন্ত্রণ আমি আগে দিয়েছি যে। ওর ধার হাসিটা শিলার ঠোঁট দখল করে নেয়। দুজন বুদ্ধিমান ব্যক্তির চৌকস বাক্য বিনিময়ের মাঝেই হলরুম ভরে গেল বাড়ির লোকেদের পদচারণায়। শিলা এগিয়ে গিয়ে আফিয়া বেগমকে জড়িয়ে ধরে। আফিয়া শিলাকে পছন্দ করেন অনেক আগে থেকে। বড় ছেলের জন্য মেয়েটিকে ওনার পছন্দ। পড়াশোনা, কেরিয়ার সব দিক থেকেই নিঃশান্তের উপযোগী সে। শিলারও এত সম্মতি আছে, এবার শুধু ছেলের সুমতি হবার অপেক্ষা। এরই মাঝে চারিদিকে আলোড়ন তোলা সুবাস গায়ে মেখে নেমে এলো অনন্ত। শটান শিলার সামনে দাঁড়িয়ে গিয়ে হাত বাড়িয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।